সুন্দর হাস্যোজ্জ্বল একটা দিন, ঝলমলে দুপুর, বিস্তৃত নীল আকাশ, আকাশপানে স্বচ্ছ কাচের ন্যায় টুকরো টুকরো সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। নীল সাদা মিশ্রণে আকাশটা যেন অদ্ভুত সুন্দরে পরিণত হয়েছে। একদল নামনা জানা পাখির ডানা ঝাপটি এদিক ওদিক পানে ছুটে চলাকে সেই নীল সাদা আকাশে সৌন্দর্যতা যেন অপরূপ কোনো রূপকথা। একটু আগে কোরিয়া নিভান এসে পৌঁছেছে কক্সবাজার। লাক্সারিয়াস 5 স্টার একটা হোটেলের 8 তলায় উঠেছে তারা। আভিজাত্যের পূর্ণ ছোঁয়া লেগে আছে পুরো হোটেল সহ 8 তলা ভবনের এই সুবিশাল রুমটায়। কৌরির ক্ষণিকের জন্য মনে হলো নিভানের বেডরুমটা এখানে তুলে আনা হয়েছে, যদিও আসবাবপত্র সেই রুমের তুলনামূলক এই রুমটায় কম। চারপাশটা একবার চোখ বুলিয়ে হোটেল রুমের বিশাল বড় কাচের জানালার পাশে এসে দাঁড়ালো কৌরি। সমুদ্রের খুব কাছে হোটেলটা, চারপাশটা তার চোখ ধাঁধানো সৌন্দর্যে ভরপুর, অভিজাত্যের ছোঁয়ায় পরিপূর্ণ রূপ দিতে কি নেই। আর যে উদ্দেশ্যে হোটেলটা গড়ে ওঠা, সেই সমুদ্রের উচ্ছল ঢেউ, তর্জন গর্জনের শব্দ, উফ, আল্লাহর অপার নিখুঁত সৌন্দর্য, তার বিবরণ যেন দেখতে পাচ্ছে কৌরি। জীবনের এই প্রথম কাছ থেকে সমুদ্র দেখছে সে। অদ্ভুত ভালো লাগার প্রশান্তি কাজ করছে হৃদয়ে গহ্বরে, যা বর্ণনাহীন। নিটল চোখে কৌরি অদ্ভুত এক সৌন্দর্যের মোহে তাকিয়ে রইল বিস্তৃত সমুদ্রের পানে। কি এখন মন খারাপ? হঠাৎ দৃঢ় পুরুষালী হাতের ছোঁয়ায় কেঁপে উঠল সে। বলিষ্ঠ ঠান্ডা হাত দুটো তাকে পেছন থেকে আঁকড়ে ধরেছে। সদ্য গোসল সেরে আসে ঠান্ডা হাত দুটো তার নরম হাতের উপর দিয়ে কোমর জড়িয়ে তাকে সেই মানুষটার সাথে বাহু বন্ধনীতে বেঁধে নিয়েছে। নিজস্ব ম্যান পারফিউমের সুঘ্রাণ ছড়িয়ে সদ্য গোসল নেওয়া বডি ওয়াশের গন্ধটা মুহূর্তেই কৌরির নিউরনে নিউরনে পৌঁছে গেল। স্পর্শে হোক বা ঘ্রাণে চোখ বুজে এলো কৌরির। নিভানকে জিজ্ঞাসা করেছে, ভুলেই বসেছে সে। নিভানের ভেজা চুলের ফোঁটা ফোঁটা পানি তখনও ঝরে চলেছে, যা কৌরির গলায় বর্ষণ হচ্ছে। সে বর্ষণ গড়িয়ে ভিজে যাচ্ছে তার বক্ষপট। কৌরি আরও আবেশিত হলো, মিশে গেল জড়িয়ে রাখা পুরুষটার উন্মুক্ত চওড়া বুকের সাথে। পেলব শরীরটা আপোষ মেনে পায়রার মতো পোষ মানতেই হাসল নিভান। মাথা নিচু করে নরম স্পর্শে তার গালে নিজের গালটা ছোঁয়ালো। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে খিচে এলো কৌরি, তা পরোয়া করল না নিভান। গাল সরিয়ে এবার ওষ্ঠ ছোঁয়ালো সেখানে। ঘন স্পর্শের অত্যাচার চলল নরম তুলতুলে গালটাতে কিছুক্ষণ। তার মধ্যে কেমন মোহনীয় গলায় নিভান ফের জিজ্ঞাসা করল, কি হলো? অনুভূতিতে ভরাডুবি কৌরির। জবাবে মাথা নাড়ালো শুরু, বলতে পারল না কিছু। নিভান মানল না, বলল, মুখে বলো, কথা বলো। অনুভূতির দোলাচলে চাপা পড়া কৌরি এবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। চোখ খুলল, মুহূর্তে উন্মোচন হলো হোটেল এরিয়ার চারিপাশের অপার সৌন্দর্যতা, তার সাথে বিস্তৃত সমুদ্রের তেজস্বী ঢেউ। সেখান থেকে মুখ ফিরিয়ে ঘাড় ফিরিয়ে নিভানের দিকে তাকানোর চেষ্টা করলো সে। সম্পূর্ণ পারল না। তখনও পেছনের মানুষটা তাকে শক্তপোক্ত করে জড়িয়ে। তবে কৌরিকে ঘাড় ঘোরাতে দেখে সেও তার দিকে তাকালো। ঠোঁটে মৃদু হাসি টানল কৌরি, যা চিকন ওষ্ঠদ্বয়ের সৌন্দর্যতা বাড়ালো। নিভান মুগ্ধ হয়ে সেই ওষ্ঠপানে তাকিয়ে রইল। কৌরির খুশি ঝলমলে চোখ দুটো সেই মুগ্ধ চোখে গিয়ে স্থবির হলো। তারপর মৃদু মুগ্ধ স্বরে বলল, কেউ আমার সাথে সাথে আমার ভালো মন্দের দায়িত্বটাও নিয়ে নিয়েছে। সে আমার মন খারাপ থাকতে দেয় কোথায়? তবে বলুন, আমার কি মন খারাপ থাকতে পারে, নাকি সে মন খারাপ করে থাকতে দেবে আমায়? নিভান হাসলো। ফের তড়িৎ কৌরিকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নিল। আচমকা বইয়ের ওষ্ঠদয়ে নিজের ওষ্ঠদয়ে নিবেদিত করলো। সেকেন্ডে সেকেন্ডে সময় চলল, তবে নিবেদিত ওষ্ঠদয় থামল না। একটা সময় উন্মুক্ত পিঠে বইয়ের নখের ডোবা আচরে তার হুঁশ ফিরল। ছেড়ে দিল কৌরিকে। নিঃশ্বাস আটকে আসা কৌরি যেন বেঁচে ফিরল। নিভানের উন্মুক্ত বুকে মাথা রেখে শ্বাস নিতে ব্যস্ত হলো সে। তা দেখে নিভান মৃদু করে হাসলো। সে মৃদু শব্দে কৌরির লজ্জারা হুড়মুড় করে হানা দিল। ইচ্ছে করলো লোকটার পিঠে দুই একটা কিল চর বসাতে, কিন্তু তা কি কখনো হওয়ার? তবে মনোবাসনা পূর্ণ করতে উন্মুক্ত পিঠে খামচি বসাতে ভুলল না সে। বইয়ের এরকম মৃদুমন্দ আচরে যদিও নিভানের কোনো ব্যাপার স্যাপার মনে হয় না, বরং তাতে আরো বইয়ের প্রতি ভালোবাসার সীমাটা বাড়ায়। তবু কৌরির সাথে মজা করতে লাগলো। ছেড়ে দিয়েছি, তারপর ব্যথা দিচ্ছ? তবে কিন্তু আমি ছেড়ে দেবো না। ব্যথার পরিবর্তে দ্বিগুণ ব্যথা কার্যক্রম চলবে কিন্তু। সুতরাং রাজি থাকলে তুমি যে এরূপ ইচ্ছা ব্যথা দিতে পারো আমাকে, আমি কিচ্ছু মনে করবো না। লজ্জায় কুকড়ে গিয়ে কৌরি এবার আরো জোরে খামচি দিল। খামচি অনুভব করে কৌরিকে একবার নিজের সাথে আরো জোরে চেপে নিল নিভান। শব্দ করে হাসলো। সময়টা যেন অদ্ভুত সুন্দর মনে হলো তার। থমকে দিতে পারলে হয়তো ভালোই হতো, যদিও প্রভু তাকে থমকে দেওয়ার মতো ক্ষমতা প্রদান করলে অবশ্যই সেই সময়টাকে থমকে দিত। দুহাতের বন্ধনীতে জড়ানো নারীটাকে আর চারিপাশে সুন্দর পরিবেশের মুগ্ধতা কিছুক্ষণ অনুভব করলো নিভান। ফের একটু সময় নিয়ে বলল, জার্নি করে এসেছো, ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে।
জার্নিটা আর হয়েছে কোথায়? ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ফ্লাইটে এসেছে তারা, আর সেখান থেকে প্রাইভেট গাড়িতেও। তবুও নিভান এসেই গোসল সেরে নিয়েছে। মানুষটা কেমন একটু সূচিবায়ু টাইপের, সবসময় ফিটফাট, নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা চায়। এটুকু কৌরি এই কয়েকদিনে বেশ বুঝে গেছে। কৌরি গোসল সেরে বের হতেই দেখলো নিভান রেডি হয়ে বসে আছে, ফোনে মনোযোগ। কৌরি জানে তারা শুধু এখানে মধুচন্দ্রিমায় অথবা ঘুরতে আসেনি, নিভান এখানে অফিসিয়াল কাজে এসেছে। আপাতত 2 দিন সে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকবে, এটাও তার জানা। তার উপস্থিতিতে নিভান তার দিকে তাকাতেই চোখ সরিয়ে চুল মোছায় ব্যস্ত হলো সে। লম্বা চুলের এই এক দশা, ভিজালে মুছতে শুকাতে সমস্যা। যদিও ওয়াশরুমে হেয়ার ড্রায়ার ছিল, তবে এ বাড়িতে আসার আগে সে কখনো ওটা ব্যবহার করেনি, বিধায় ওটা ব্যবহারে তার দ্বিধা সংকোচ আছে। যদিও ওটার ব্যবহার সে জানে, তবুও কেন জানি ভালো লাগে না। চুল দিয়ে তো পানি পড়ছে, পিছনের জামার অংশ বেশি যাচ্ছে। এতগুলো চুল তাওলা দিয়ে শুকানো তো মুশকিল। হেয়ার ড্রায়ার ইউজ করতে। এমনিতেই শুকিয়ে যাবে। কৌরি নিজের কাজে ব্যস্ত রইল। নিভান সেটা দেখে উঠে দাঁড়ালো। হেয়ার ড্রায়ারটা এনে কৌরিকে দাঁড় করালো নিজের সামনে। কৌরির হাত থেকে তোয়ালেটা নিয়ে রেখে দিয়ে বইয়ের চুল শুকাতে ব্যস্ত হলো। কৌরি মুখ উঁচিয়ে কেমন নিষ্পাপ চোখে তা দেখতে থাকলো। সেটা দেখে নিভান মিষ্টি হাসলো, ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে। কৌরি উত্তর দিল না। নিভান নিজে থেকে যেন বইয়ের চেয়ে থাকার মানে বুঝে উত্তরটা দিয়ে দিল। সকালে সেভাবে খেলে না, এখন তো এই চুলের কারণে দুপুর পার করে তোমাকে রাতে গিয়ে খাওয়াতে হবে দেখছি। আর বউ তো আমার খুব লক্ষ্মী, নিজ থেকে নিজের ভালো মন্দ বা ক্ষুধার কথা তো জানাবেই না। কৌরি নিভানের অন্য কথায় মনোযোগ দিল না, চুল প্রসঙ্গে বলল, চুল কিছুটা কেটে ফেলা উচিত, তাই না? দাদি আপাকে কত বলেছি, অথচ তিনি কখনোই চুল 1 ছটা কাটার পক্ষপাতিত্ব ছিল না। আমিও পক্ষপাতিত্ব নই, চুল শুকাতে সমস্যা হলে আমি আছি তো, সঙ্গে এই হেয়ার ড্রাই। বেশ উচ্ছ্বাস নিয়ে কথাটা বলতে বলতে হাতের হেয়ার ড্রায়ারটাও দেখালো নিভান। কৌরি মুখের দিকে তাকে হঠাৎই মনে হলো সদ্য গোসল করে আসা বউটাকে একটু অন্যরকম লাবণ্যময় দেখাচ্ছে। চুল শুকানো বাদ দিয়ে হুট করে কোমর জড়িয়ে ধরে কৌরিকে কাছে টানলো সে। আচমকা কাছে টানায় কৌরিও মুখ উঁচু করে তাকালো। সদ্য গোসল নেওয়া স্নিগ্ধ মায়াময় মুখটা মুগ্ধ নজরে দেখলো কিছুক্ষণ নিভান। ফের কৌরির চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলল, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। কবিতার লাইন শেষ হতে চমৎকার হাসলো নিভান। কৌরির নাকে আলতো করে নিজের নাকটা ঘষা দিয়ে কেমন ঘন স্বরে ফের বলল, আমার বর্ণলতা। নরম আদরে স্পর্শ পেয়েও আজ আর কৌরি চোখ বুঝল না, বরং নিভান নাকে স্পর্শ করে সরে যেতে মুগ্ধ হয়ে তাকে দেখতে থাকলো। এই মানুষটা তাকে এত সুন্দরভাবে উপলব্ধি করে, মানুষটার নরম নরম আদরে ভালোবাসাময় স্পর্শ, কৌরির প্রতি শখের বস্তুর মতো আহ্লাদী আচরণ, যা কৌরিকে মুগ্ধ করে। মানুষটার প্রতি টান, ভালোবাসা, সম্মান বাড়ায়। হঠাৎই কৌরির চোখ ভরে উঠল। অশ্রুদের আটকাতে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরতে নিভান তার ঠোঁটের নিচে দাড়ি চেপে ধরে আটকে দিল। অসন্তুষ্ট গলায় বলল, একদম না, কাল ব্যথা দিয়েছ, কিচ্ছু বলেনি। আজ কিন্তু ছাড় পাবে না মিসেস নিভান। সতর্ক বাণীতে কৌরি ঠোঁট ছেড়ে দিয়ে মিষ্টু হাসলো, অথচ চোখে তার থই থই ভরপুর জল। সেই জল লুকাতে সামনের মানুষটার বুকে আশ্রয় নিল। অনুভব করলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসাময় নিরাপদ স্থান, যেখানে নিরাপত্তার সাথে সাথে কৌরির সুখ শান্তি সব আছে। নিভান আগলে নিল বউকে, চুমু খেলো মাথায়, সময় নিয়ে বলল, কারণে অকারণে এভাবে নিজের জায়গাটা করে নেবে, দুঃখ হোক বা সুখ বিলাসে। নিবানের এই চড়া বুক নামক স্থানটা তোমার জন্য সর্বদাই উন্মুক্ত, শুধু তোমার জন্য। আবেগপ্রবণ হলো কৌরি, আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো নিভানকে। সদা সর্বদা মানুষটা তাকে ভালো রাখার প্রচেষ্টায় লেগে থাকে। কালো তো আবেগপ্রবণ হয়ে দাদি আপার জন্য একটু কাঁদলো কি, কত ভালো মন্দ কথা বলে বুঝ জ্ঞান দিল, সাথে আহ্লাদ দিল, ভালোবাসার যত্ন দিল। আর তার চেয়ে না চাইতে যেটা দিল সেটা কৌরির কাছে পরম পাওয়া হয়ে রইল। কাল রাতে যখন কৌরি কান্নাকাটি সেরে চুপ হলো, সেখান থেকে কিছুক্ষণ বাদে দাদি আপা তাকে ফোন দিল। কৌরির অভিমানী মনটা ফোন ধরতে নারাজ, তবুও আরেক মন তো দাদি আপার সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়েছিল। সেটা হয়তো তার পাশে থাকা দায়িত্ববান মানুষটা বুঝে গিয়েছিল, তাই তার সেই ব্যাকুল মনটাকে ইন্ধন দিয়ে ফোনটা ধরিয়ে কানে ধরল, সঙ্গে তাকে বুকে জড়িয়ে দাদি আপার সঙ্গে কথা বলতে মানল। কৌরি ফোন ধরল, তারপর অভিমানে অভিযোগে দাদি আপার সঙ্গে কথা বলতেই বুঝতে পারলো এদিক থেকে কেউ একজন তার মন খারাপের কথা জানিয়েছে। সঙ্গে দাদি আপাকে নিয়ে অভিমান অভিযোগও, বিধায় দাদি আপাও আদর আহ্লাদ দিয়ে নিজের সমস্যার কথা জানিয়ে তাকে মানানোর চেষ্টা করলেন।
একজন ভালোবাসার মানুষ তাকে পরম আদরে বুকে চেপে রাখলো, আরেকজন ভালোবাসার মানুষ তাকে আদর দিয়ে নরম সুরে কত কিছু বলে মানানোর প্রচেষ্টা করতে লাগলো। কৌড়ি অভিমান অভিযোগে রাখি আর অটল থাকতে পারলেও কৌড়ি দুজন মানুষের আহ্লাদিত ভালোবাসে তার পুষে রাখতে পারল না, মূলত রাখতে চাইল না। দুপুরে খাবারটা সেরে কৌড়ি এসে হোটেলের আরামদায়ক বিছানাটায় শরীরটা এলিয়ে দিল। জার্নির কঠিন প্রভাব শরীরে না পড়লেও ওষুধের একটা ঘুম ঘুম প্রভাব তার উপর সেই ওষুধ খাওয়ার শুরু থেকে কাজ করে চলেছে, যদিও প্রয়োজনের তুলনায় ঘুম তার একটু বেশি গভীর। আর কাল রাতেও দেরিতে ঘুমিয়েছে, আবার সকাল সকাল উঠতে হয়েছে। জার্নিতেও ঘুম ঘুম ভাবটা লেগেছিল, যা পূর্ণ হয়নি। এখন চোখ বুজে আসছে তার। নিভান বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে, অফিসিয়াল কথাবার্তা। কৌড়ি তাতে বিশেষ মন দিল না, চোখ বুজে নিল সে। ঘুম ঘুম ভাবটা চোখে লেপটে আসতে কেউ মাথায় হাত রাখলো, তার মোটা মোটা আঙ্গুলের হাতটা কপাল আর মাথার অংশ জুড়ে পড়তে চোখ মেলল সে। খুব কাছে থেকে দেখতে পেল নিভানকে। আমাকে বের হতে হবে এমার্জেন্সি। যদিও আমি হোটেলের মধ্যেই থাকবো, তবুও তুমি কি একা থাকতে পারবে? চোখে ঘুম, পলক পড়ছে ঘন ঘন, তবুও কৌড়ি মাথা সামান্য ঝাঁকিয়ে বলল। নিভান মাথা নিচু করে কৌড়ির কপালে চুমু খেলো, মৃদু হেসে বলল, গুড গার্ল। ফের বলল, 2 দিন তোমাকে একটু কিছু সময় কষ্ট করে একা একা থাকতে হবে, তারপর সর্বক্ষণ আমি তোমার সঙ্গী হব, কেমন? কৌড়ি ফের মৃদু উপর নিচ মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। সেটা দেখে নিভান পুনরায় জিজ্ঞাসা করল, পারবে তো একা থাকতে? চোখ ও ঘুমে ডুবে এলো কৌড়ির। চোখ বুজে মৃদু হাসলো সে। ঘুম ঘুম চোখে ঘনস্বরে বলল, আমি বাচ্চা নই, আপনি অযথাই আমাকে নিয়ে। কথা শেষ করতে দিল না নিভান। বুজে থাকা চোখ, মায়াবী একটা মুখ আর মৃদু প্রসারিত হওয়া ওষ্ঠদ্বয় তাকে বড়ই টানলো। নিভান আবারও মাথা নিচু করে কৌড়ির সেই সদ্য প্রস্ফুটিত হওয়া ফুলের মতো মেলে থাকা ওষ্ঠদ্বয়ে চুম্বন দিল। কৌড়ির বুজে থাকা চোখ আরো খিচে এলো। সময় নিল না নিভান, আলতো স্পর্শে সরে এলো। তবে সরে এসে কৌড়ির বুজে থাকা চোখের খুব কাছে নিজের অবস্থান রেখে কেমন মোহনীয় স্বরে বলল, তুমি বাচ্চা নাও, এটা আমি জানি, তবে মন আমার তোমাতে অনেক কিছু অনুভব করে। মন বলে তুমি আমার কাছে একটা আদিরের পুতুল, এটা অমূল্য যত্নের রত্ন। তুমি জানো না সে আদিরের পুতুলটাতে আমি নিভান কি অনুভব করি। সেই মূল্যবান রত্নটা কিভাবে যত্নে ভালোবাসায় আগলে রাখতে ইচ্ছা করে আমার। নিভানের ভালোবাসা তুমি তুমি জানো কিভাবে নিজের কাছে তোমাকে রাখতে ইচ্ছা করে। ঘুমে তলিয়ে আসা চোখ জোড়া কিছুতেই পল্লব মেলতে চাইল না। তবু নিভানের মোহনীয় স্বরের প্রেমময় বাক্যে কৌড়ি চোখ মেলে তাকালো। তবে ঘুমে ডুবো চোখ জোড়া তার নিভু নিভু হয়ে রইল। সেটা দেখে নিভান মিষ্টি হাসলো। কৌড়ির চুলের মধ্যে আঙ্গুল ডুবিয়ে বুলিয়ে দিয়ে মুখটা আরো একটু নিচু করে বলল, যাই হোক তুমি ঘুমিয়ে পড়ো। কৌড়ি সত্যি চোখ বুজে নিল। সেটা দেখলো নিভান। হঠাৎ কিছু একটা ভেবে কৌড়িকে ফের ডাকলো নিভান। তবে কৌড়ি এবার আর চোখ খুলল না। মূলত ঘুমে নিভে আসা চোখটা সে মেলে তাকাতে পারল না, তবে ডাক শুনল। হুম। বউয়ের আহ্লাদি আচরণে নিভানের ঠোঁট প্রসারিত হলো। ইচ্ছে করলো না দুপুরবেলা বউটাকে এভাবে একা রুমে ফেলে যেতে, বরং ইচ্ছে করলো মেয়েটাকে কাছে নিয়ে জড়িয়ে রাখতে, আদরের স্পর্শে তার মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিতে। তবে যেতে হবে তাকে। তাই কৌড়ি সাড়া দিতেই সে বলল, যদি একা রুমে থাকতে খারাপ লাগে অথবা ভয় হয়, তুমি ততক্ষণ আমাকে কল করবে। আমি যতই ব্যস্ত থাকি না কেন চলে আসবো। তুমি আমাকে বিরক্ত করবে না বলে কল দিতে কিছুতে দ্বিধা করবে না, কেমন? আপনি ব্যস্ত হবেন না, আমি থাকতে পারবো। কোনো মতে কৌড়ি বাক্যদ্বয় উচ্চারণ করতেই নিভান বলে উঠল, তবুও। শব্দটা উচ্চারণ করে কৌড়ি যেন কেমন ঘুমে তলিয়ে গেল। তার হঠাৎই গাঢ় শ্বাস প্রশ্বাসটা চলছে। সে ঘুমিয়ে গিয়েছে। ঘুমটা গভীর না গেলে ঘুমিয়ে তলিয়েছে সে। নিষ্পাপ মুখটা দেখলো কিছুক্ষণ নিভান। তার উপর তার ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিল কৌড়ির সমগ্র মুখ, কপাল, চোখের পাতা, নাক, ঠোঁট, গাল, কোথাও বাদ থাকলো না। বউকে এক ধাপ ভালোবাসা দিয়ে তারপর বাহিরে যাওয়ার জন্য নিজের কাজে ব্যস্ত হলো সে। হেই মিস্টার নিভান, কেমন আছেন? হোটেলের লবি এরিয়াতে আসতেই হঠাৎ কারো সম্বোধনে মূল্য নিভান। যদিও কণ্ঠস্বর তার পরিচিত এবং সে যেন জানতো বাবার ব্যবসায় উদাসীন ছেলেটা কক্সবাজারের এই বিজনেস কনফারেন্সে নিজে একজন বিজনেসম্যান হিসেবে অবশ্যই সামিল হবে। বিহানের এখানে আসার কারণটা হয়তো নিভানের জানা। তবুও খুব স্বাভাবিক হয়ে মুখে কৃত্রিম হাসি টেনে তার সম্বোধনে সোজাসুজি উত্তর না দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিল সে। হ্যালো মিস্টার বিহান, আই অলওয়েজ ট্রাই টু বি গুড। আপনার কি খবর? থাকারই কথা। কথাটা বিহান মিনমিনিয়ে বললেও নিভানের কান এড়ালো না। তবে ভালো মন্দ কোনো প্রতিক্রিয়া দেখালো না সে।
বিহান যেন নিজেকে সামনের মানুষটার মতো ধৈর্যশীল পরিচয় দিতে পারল না। নিভানের কেমন আছেন প্রশ্নের জবাব না দিয়ে কেমন যেন ব্যাকুল হয়ে প্রশ্ন শুধালো। শুনলাম ওয়াইফকে নিয়ে ঘুরতে এসেছেন। কনফারেন্সের সাথে সাথে মধুচন্দ্রিমাও। নট ব্যাড। তা তিনি কই? নিভানের ইচ্ছে করলো বিহানের নাকটা এক চটকান দিয়ে ফাটিয়ে দিতে। নেহাত ছেলেটা ভদ্রভাবে কথা বলছে বিধায় কাজটা করতে পারল না সে। একজন বিজনেস পার্টনার আরেকজন বিজনেস পার্টনারকে শালীনতা বজায় রেখে ভদ্রভাবেই প্রশ্ন করতেই পারে। যদি উদ্দেশ্য প্রবণ না হতো তবে নিভানও উত্তর দিতে কার্পণ্য করতো না। তবে কার্পণ্য অবশ্যই করতে হচ্ছে তাকে। মুখে ভদ্রতার হাসি বজায় রেখে কেমন অদ্ভুত গলায় বলল, আমাদের ব্যক্তিগত খোঁজখবর রাখছেন দেখছি, মন্দ নয়, বাট বিজনেস পার্টনার হয়ে এত গভীর খোঁজখবর রাখেন আশা রাখিনি, ধন্যবাদ। স্পষ্ট উপহাস। বিহানকে ইতস্তত দেখালো, তবুও কেমন মিনমিনে স্বরে উত্তর বলল সে। রাখতেই হয়। উত্তরটা 20 বাক্য হয়ে কানে ধরা দিল নিভানের। তবু যত সম্ভব ধৈর্যশীলের পরিচয় দিয়ে নিজেকে শান্ত রেখে বলল, অন্যের পার্সোনাল লাইফ নিয়ে খোঁজখবর রেখে লাভ কি বলুন? আমার মনে হয় অন্যের পার্সোনাল লাইফ নিয়ে বা অন্যের পার্সোনাল লাইফ লাইনের বিষয়ে খোঁজখবর রেখে লস, আফসোস ছাড়া কোনো লাভ আছে? তার চেয়ে বরং বিয়ে করে নিজের একটা পার্সোনাল লাইফ লাইন বানিয়ে ফেলেন। নিয়মিত সেই লাইফ লাইনের স্পেশালি ভালো মন্দ খোঁজখবর রাখুন, তাকে দেখুন হালাল নজরে। আমার মনে হয় তাতে ভরপুর শান্তি। হালাল প্রজেক্ট বলে কথা, লাভ ছাড়া লস নেই। যদিও আমার মনে হয় আপনি আবেগপূর্ণ বাচ্চা ব্যবসায়ী, বুদ্ধিমান পাকা ব্যবসায়ী হলে লস প্রজেক্টের পেছনে অন্তত পড়ে থাকবেন না বলে মনে হয়। বিহানের বিবর্ণ হয়ে আসা মুখাবয়ব দেখে থেমে গেল নিভান। থেমে গেল না, বরং থেমে গিয়ে কথার রহস্য রাখতে বেশ মজা পেল। ঠোঁটের কৃত্রিম হাসিটা আরও একটু প্রসারিত করে ফের বলল, যাই হোক, কনফারেন্সে দেখা হচ্ছে, আসছি। নিভানের তাকে এড়িয়ে চলে যাওয়া দেখে বিহানের খুব করে গলাবাজি করে বলতে ইচ্ছা করলো, মেয়েটা যদি কৌরি হতো তবে হালাল কাজটা আপনি না বললেও খুব শীঘ্রই সেরে ফেলতাম আমি। তবে আপনি সিংহ হয়ে নিজের শিকারীকে পরিবেষ্টন করতে রাখছেন। অন্যকে তা ছোঁয়া তো দূর কথা, নজর স্পর্শ করতেও দেবেন না। এইটা ভাবিনি। নাহলে কৌরিকে দেখে যেদিন মনে দুর্বল অনুভব করেছিলাম, সব উপেক্ষা করে হলেও মেয়েটাকে নিজের করে নিতাম, যেভাবে হোক নিতাম। মনে মনে আত্মচিৎকার দিয়ে কথাগুলো বললেও তা ভুলেও মুখে উচ্চারণ করার দুঃসাহসিকতা দেখালো না। নিভান সম্পর্কে সে জানে, সঙ্গে তার বিজনেস পাওয়ার সম্পর্কেও। সৎ নিষ্ঠাবান বিজনেসম্যান ছেলেটা সম্পর্কের বেলায় আরও দায়িত্ব এবং আরও নিষ্ঠাবান। সেখানে সামান্য এদিক ওদিক হলে কাউকে ছেড়ে কথা বলে না, বিন্দুমাত্র ছাড় দিয়েও কথা বলে না। যদিও বিহানের মানসিকতা সীমা ছাড়াতে চায়, তবে ছাড়িয়ে লাভ কি? আদৌ কি কৌরিকে কখনো সে পাবে, নাকি পাওয়া সম্ভব? ঘুম ভাঙল কৌরির। আলস্য ভঙ্গিতে মৃদু চোখ মেলে তাকাতেই দেখতে পেল রুমের মধ্যে কৃত্রিম জিরো বাল্বের হলুদ সবুজ কম্বিনেশনের মৃদু আলোটা জ্বলছে। হঠাৎ ঘুম ভেঙে কোথায় আছে বুঝতে সামান্য সময় নিল। ফের বুঝে উঠতেই মনে হলো সেই তো দুপুরে খাবার খেয়ে ঘুমিয়েছিল। আর সবে উঠল, রুমে কৃত্রিম আলো জ্বলছে, তার মানে বিকাল পেরিয়ে সন্ধ্যা নেমে রাত গড়িয়েছে। তবে লাইট জ্বালালো কে? সহসা আশেপাশে তাকালো সে। রুমের সাথে লাগোয়া বারান্দায় লম্বা একটা অবয়ব দেখতে পেল। অবয়বটা দেখেই ধাতস্থ হলো সে। সময় নিয়ে উঠে বসলো। বেডের সোজাসুজি সামনের দেয়ালে ঘড়িটা তখন জানান দিল রাত 10টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছে সে, যদিও এর চেয়ে দীর্ঘ সময় ঘুমানোর নজির আছে তার। গায়ে চাদরটা সরিয়ে উঠে দাঁড়ালো সে। ফের বারান্দার দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে গেল সে। ওয়াশরুমে ঢুকতেই বারান্দায় দাঁড়ানো মানুষটাও পিছে ফিরে এক পলক দেখে পুনরায় হোটেল এরিয়ার রাতের ঝলমলে সৌন্দর্যে নজর রাখলো। মূলত নজরটা তার গভীর সমুদ্রের নোনা জলে, যা দুপুরের সময় উত্তাল থাকলেও এখন শান্ত, নীরব, উচ্ছ্বাস উত্তালহীন। রাতের নীরব সৌন্দর্যে পারহীন সেই সুবিশাল সমুদ্রে থই থই পানি যেন অপরূপ এক অন্যরকম সৌন্দর্য। অপরূপ সেই সৌন্দর্যের মুগ্ধতা বাড়িয়ে দিয়েছে হোটেল সম্মুখীন কর্তৃপক্ষের নিজস্ব বিচ এরিয়ার কফি বিচ নামে খ্যাত বে লাউঞ্জ শপটা। দিনের বেলায় তার সৌন্দর্য কাঠের তৈরি ছনের একটা মাত্র ঘর হলেও রাতের বেলায় তার সৌন্দর্য কোনো রূপকথার নগরীর থেকে কম নয়। সন্ধ্যার পর থেকে লাল নীল বিভিন্ন লাইটিংয়ে তার সৌন্দর্য হয়ে ওঠে নজর ধাঁধানো। আশেপাশে নৌকা শেপ সহ বিভিন্ন বসার স্থানগুলো বেশ নজর আকর্ষণীয়, যেখানে বসে বিচে ঘুরতে আসা মানুষগুলো নীরব সময় কাটায়।
বিকাল 4টার পর থেকে বে লাউঞ্জ এরিয়াটা ওপেন করা হয়। সেখান থেকে রাত 2টা পর্যন্ত বে লাউঞ্জ খোলা থাকে। সন্ধ্যার পর লাউঞ্জ এরিয়াটায় মানুষের মেলা বসতে শুরু করে। সমুদ্র উপভোগ করা, একান্তে সময় কাটানো, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব চলে এখানে। রাত একটু গভীর হতে শুরু হলেই লাইভ গানের শো এবং শো চলে এখানে। কেউ কেউ সরাসরি সেই গানের লাইনগুলো উপভোগ করলেও কেউ কেউ আবার সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে গানের শব্দগুলো অনুভব করে। নিভানের কক্সবাজার এলেই এই হোটেলে থাকা হয়। ব্যবসায়ী সূত্রে এনাদের সাথে কারো একটা সম্পর্ক আছে কিনা তার। হঠাৎই পাশে কারো অস্তিত্ব টের পেতেই ভাবনা কাটলো নিভানের। ঘাড় ঘুরিয়ে পাশে ফিরল, মিষ্টি হেসে বলল, ঘুম কাটলো তবে? আমার তো মনে হলো আজ রাতে ঘুম কাটবে না তোমার। মনে হচ্ছে কোনো ঔষধের প্রভাবে ঘুমটা একটু বেশিই হচ্ছে। শুধু ওষুধের প্রভাব? কৌড়ি হেসে দিল। আসলেই যে শুধু ঔষধের প্রভাব তা তো নয়। বিষয়টা মানুষটা বুঝতে পেরেছে। পারারই কথা। 1 সপ্তাহ হতে চলল থাকছে মানুষটার সঙ্গে, তা আবার মানুষটার খুব কাছে, নিঃশ্বাসের সাথে মিশে। হঠাৎ নিভানের দিকে তাকিয়ে কেমন উচ্ছ্বসিত গলায় সে জানালো, জানেন, দাদি আপারও আমার ঘুম নিয়ে অভিযোগ ছিল। এত সময় কি করে ঘুমিয়ে থাকতে পারি আমি? সময় নেই, অসময় নেই, কি করে ঘুমিয়ে যাই আমি? এত ঘুম ভালো নয়, আরো কত শত অভিযোগ। আমার কিন্তু কোনো অভিযোগ নেই। হঠাৎই নিভান দূরত্ব ঘুচিয়ে ফেলল। কৌড়ির কোমর পেঁচিয়ে কাছে টেনে নিল তাকে। হঠাৎ আক্রমণে কৌড়ির চোখ বুজে নিল। বলিষ্ঠ বুকে মিশে গেল তার পিঠ। খামচে ধরল কোমর জড়িয়ে ধরা নিভানের হাত। সঙ্গে সঙ্গে সেই হাত জোড়া চলে গেল শক্ত হাতের বাঁধনে। কোমরের শক্ত হাতের স্পর্শ দৃঢ় হতে চোখ মেলে তাকানোর আর সাহস হলো না তার। বরং মুখের কাছে নিভানের শ্বাস প্রশ্বাসের ঘনত্ব টের পেতেই আরো শক্তভাবে খিচে নিল আঁখি। নিভান তা দেখল। একটু আগে যখন মেয়েটা হাসলো, সদ্য ঘুম থেকে ওঠা লুচির মতো ফোলা ফোলা গালে কি মোহনীয় দেখালো সে হাসি। নিভান কৌড়ির খিচে থাকা চোখ মুখের দিকে তাকিয়ে কেমন ঘন স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।